আকাশ মাহির নিজের মধ্যে বলা কথা শেষ করে নিজেদের বাসায় চলে গেল। মাহিরের আজকে বাসায় যাওয়ার কোনো মুড নেই, কিন্তু তার মা তাকে বারবার ফোন দিয়ে পাগল করছে, তাই আকাশ বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। এদিকেরটা সে সামলে নিবে জানালো। মাহির আর তার বাবা মা মুখোমুখি বসে আছে, মাহিরের দৃষ্টিতে মেঝেতে, কিন্তু তার বাবা গম্ভীর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। গম্ভীর স্বরে বলল, মেয়েটা কে? মাহির কিছু না বলে চুপ করে বসে রইল। আবারও শুনতে পেল, কি হলো বলো, কে? আরমান শেখের মেয়ে অনিমা শেখ। তারা দুজনেই অবাক হয়ে গেল। এমন হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তুমি জানো না ওই পরিবারের সাথে আমাদের কেমন সম্পর্ক? সো হোয়াট? মুহিব তালুকদার উঠেই মাহিরকে এক থাপ্পড় দিল। বেয়াদব ছেলে, তুমি কি জানো না, তাই না? ওদের সাথে আমাদের কি সম্পর্ক তুমি জানো না? এত বছর ঠিক যে কারণে এত রেশারেশি, তুমি সেই কাজটাই করলে। মনের উপর কারো জোর নেই। মুহিব তালুকদার এবার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, মুনা, তোমার ছেলেকে থামতে বললাম, নয়তো আমি ওকে বাসা থেকে বের করে দেব। এই বাসা থেকে বেরিয়ে নিচে একা থাকার সামর্থ্য আমার আছে। মুনা, ওকে আমি মেরে ফেলবো আর একটা কথা বললে। আহ, আপনারা দুজন একটু চুপ করুন তো। আর একটা মেয়ের জন্য তুই তোর বাবার বিরুদ্ধে যাবি মাহির? আর আপনি আপনি কি চান? আপনার পরিবারের আরেকজনের মতো আপনার ছেলেও সারা জীবন কষ্ট পাক, একা থাকুক? আপনিও ঠিক এই কাজটাই করছেন যা আপনার বাবা করেছে। মুহিব তালুকদার আর কিছু না বলে রেগে ঘরে চলে যায়। মাহির কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। মাইমুনা খানম তার পাশে বসে বলে, মেয়েটা কেমন দেখতে রে? মাহির এবার তার দিকে তাকিয়ে হেসে দিল। মায়ের কোলে মাথা রেখে বলল, মা, তুমি জানো এর জন্য তোমাকে এত ভালোবাসি। মাইমুনা খানম কিছু না বলে হেসে দিল। শোন না, একটু ছবি দেখা না। ওয়েট। তারপর ফোন বের করে অনিমা ছবি বের করে। মাইমুনা খানম হাঁ করে তাকিয়ে থাকে, চোখ দিয়ে ইশারা করে বলে, এটা কি সত্যি? মাহিরও ইশারায় বলে। হুম। মাইমুনা খানম একটা ঝাটকা খায়, তার বিস্ময় কিছুতেই যাচ্ছে না। বলল, একে কি করে পটালি? মাহির চোখ ছোট করে মায়ের দিকে তাকায়। তুমি আমার মা, ভুলে যাও না। আমার সামনে বেশি বড় সাজার চেষ্টা করবি না। আচ্ছা, না বলতে চাইলে নেই, কিন্তু আমি উল্টাপাল্টা কিছু শুনলে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। মাহির একটা ঢোক গেল। যদি প্রথম দিকে কথা জানতে পারে তার মা, তবে তাকে বাড়ি ছাড়া করবে। এত হাইপার হচ্ছে কেন? পরে সব জানতে পারবে। মাহির আর কিছু না বলে তাড়াতাড়ি করে কেটে পড়ে। কোথায় তুমি? হোস্টেলে। কেন? বের হও। কেন? আপনার কথায় কেন বের হব? বের না হলে রুমে গিয়ে উঠিয়ে নিয়ে আসবো। নিচে নামো তাড়াতাড়ি, বেয়াদব মেয়ে। আসছি। মীরা রাগ করে ফোন কেটে দিল। তারপর রেডি হয়ে বেরিয়ে গেল। সাদা একটা 3 পিস, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে লাল রেশমি চুড়ি, ব্যাস সাজ কমপ্লিট। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গেটের সামনে গিয়ে দেখলো আকাশ বাইক নিয়ে এসেছে আর তার পথ পানে চেয়ে আছে। মীরার মেজাজটা আরও কয়েক পারদ ওপরে উঠল। আকাশের সামনে গিয়ে বলল, আমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকার কারণ কি? যদি কেউ আপনাকে নিয়ে আমার সম্পর্কে কিছু রটিয়ে দেয় তখন? বেশি কী বা করবো বলো? তোমার বাবা মা ডাকবে, আমার বাবা মাকেও ডাকবে। তা না হলে তোমাকে বের করে দিবে আর আমাকে পুলিশে দিবে। আর তারা যদি বেশি ভালো হয়ে থাকে তো তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। মীরা তেরে এসে বলে, আপনাকে আমি মেরে ফেলবো আকাশ। তাহলে তুমি অবিবাহিত বিধবা হবে। কি? এটা আবার কেমন শব্দ? ওসব বুঝবে না। বাইকে ওঠো তাড়াতাড়ি, কুইক। আমি কোনো ছেলের বাইকে উঠবো না। তাহলে কি গরু ছাগলের বাইকে উঠবে? ওরা যদি বাইক চালাতে পারতো তবে উঠতাম। আকাশ এবার হাত জোর করে বলে, মাফ করে দিও আমাকে, আর এ কথা বলবো না। ওকে। একটা ভিংসি দিয়ে বাইকে উঠে পড়ল। আকাশের থেকে একটু দূরেই বসল। চিকন শরীরে বেশি জায়গা তার দরকার পড়ে না। মনে মনে নিজের ফিটনেসের মনে মনে নিজেকে খুব বাহবা দিল। কিন্তু আকাশ তার সে আশায় বালি ছিটিয়ে এমনভাবে বাইক চালালো তাতে মীরা একটানে তাকে পিছন থেকে শার্ট আঁকড়ে ধরল। কিন্তু তাতেও যেন আকাশের শান্তি হলো না। তাই সে ফুল স্পিডে বাইক চালাতে লাগলো। মীরা ভয় পেয়ে পেছনে থেকেই জড়িয়ে ধরল। আকাশ এবার ঠোঁট চেপে হাসল, কিন্তু মীরা তা ঠিক বুঝতে পেরেছে, তাই কাঁধের ওপর দিল এক কামড়। আকাশ তাৎক্ষণিকভাবে বাইক থামায়। ইঁদুর, তুমি যে এভাবে কামড়াচ্ছ। মীরা চোখ গরম করে বলে,
আপনি হাসছিলেন কেন? আমার মুখ, আমি হাসবো তোমার কি? মেয়েদের মতো ঝগড়া কেন করেন? বেশি কথা না বলে বাইক চালান, নয়তো আমি হোস্টেলে চলে যাব। আকাশ পরিস্থিতি সামাল দিতে আবার বাইক স্টার্ট দিল। অনুপমা নিজের রুমে বসে আলমারির কাপড় গোছাচ্ছিল। হঠাৎ করে তাকের এক কোণে একটা কাগজ দেখতে পেল। তাতে লেখা, বিংশতিপূর্ণা, এই অধমকে ক্ষমা করবেন। আপনি যখন চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আপনার কাছে থাকব না। যদি থাকি তবে আপনি এ চিঠি কখনো পেতেন না। আমি আপনার সম্মুখে এর প্রকাশ কখনো করতাম না। আমি নিজের ব্যাপারে বড্ড উদাসীন, কিন্তু আপনাকে পাওয়ার জন্য এই অধম যে কতটা ব্যাকুল তা কি আপনি জানেন? শুনুন মেয়ে, আপনি শুধু এই ডাক্তারের যদি অন্য কারো হতে চান তবে এই ডাক্তার আপনাকে এক বিন্দু ছেড়ে কথা বলবে না। আপনার হাতটাকে হালাল করে পেতে আপনার বাবার কাছে আপনাকে নিজের সবটুকু দিয়ে যাব। তবে যদি না দেয় তবুও আপনার পিছু আমি ছাড়ব না। কেন ছাড়ব বলুন তো? আপনার চোখেরও আমার জন্যও তো ব্যাকুলতা দেখেছি, তাই আপনাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি আপনাকে চাই তবে কি হবে বলুন তো? আবার একটা যুদ্ধ লাগতে পারে দেশে। সে যুদ্ধে কে বিজয়ী হয় তা জানার থেকে যে পরাজিত হবে তার অবস্থা জানা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার কাছে জিতেই তো আপনাকে পেলাম। আমি আজকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আবারও ফিরব। ততদিন আমার পথ চেয়ে থাকবেন, কিন্তু আবার অন্য কারো শখের নারীতে পরিণত হবেন না, যার দিকে তাকালে এ সমাজের আমাকে সহ আপনাকেও লাঞ্ছিত করবে। ইতি আপনার ডাক্তার মশাই। অনুপমা চিঠিটা পড়ে আবারও কষ্টে নিপতিত হলো। ভাবল সেসব দিনগুলোর কথা। হ্যাঁ, তার ডাক্তার মশাই আবার ফিরে এসেছিল, তবে তার দুয়ারে ঠাঁই তার হয়নি। ডাক্তারকে এক বুক ব্যথা আর চরম অপমান নিয়ে ফিরে যেতে হয়েছিল। তবুও সে হাল ছাড়েনি। কলা কৌশলে অনুপমাকে বুঝেছে সে আবারও ফিরবে, আবার অপমানিত লাঞ্ছিত হবে, কিন্তু অনুপমাকে তার চাই। আর তারই সুযোগ নিল তৃতীয় পক্ষ। কেমন সবটা নিজেদের আওতায় এনে সমাজের চোখে তারা করল তাকে কলঙ্কিত, আর তারা হয়ে গেল সবার প্রিয় পাত্র। অনুপমার সেসব মনে আসলেও নিজেকে ঠিক রাখতে পারে না। তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে চায়, কিন্তু ভিতুর রানী যে তার ভীতি কাটিয়ে ওই গায়ে ফিরে যাওয়ার সুযোগ তার বুকে নেই। সে যে 20 বছর আগে গ্রাম ছাড়ল আর ওমুখও হয়নি। তনু আর ঝিনুকের সাথে তার কথা হয়েছিল বছর 5 আগে। তনু তার সাথে দেখা করতে ওই গ্রাম থেকে স্বামীকে নিয়ে ছুটে এসেছিল। তাকে দেখে সে কি কান্না! তার থেকে জানল তার আব্বার খবর। বয়সের ভারে একেবারেই নুইয়ে পড়েছেন, তার জন্য নাকি খুব কাঁদে। কিন্তু একদিন তো বলে এসেছে এ গ্রামে আর কখনো ফিরবে না সে। বাপেরই তো মেয়ে সে। অভিমান জেদ তার নাকের ডগায়। শান্ত হলেও বাপের মতো অভিমান দেখাতে জানে সে, কিন্তু যার কাছে নিজের রাগ, জেদ, অভিমান, অভিযোগ প্রকাশ করবে তাকেই তো কেড়ে নিল তারা। এসব দেখানোর আর কোনো জীব তার জীবনে রইল না, তাই একাকিত্বই তাকে আপন করে নিতে হলো। ডাক্তার মশাই তো বলেছিল তাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, কিন্তু সেই তো আর নেই। তাই তার ঘোরার শখটা মাটি চাপা দিল। একজনকে দেওয়া কথা অন্য কাউকে দিয়ে কিভাবে মেটায়? তাই তো 20 বছর ধরে ঘরবন্দি। সেই যে ভাইয়ের সাথে আসলো, আর এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। না যাওয়ার আরও কারণ আছে। পাড়ার মহিলারা যদি তাকে অলক্ষণে বলে বসে, এসব সে একদম নিতে পারে না। যদিও তার মাতৃতুল্য ভাবির জন্য কেউ তাকে টু শব্দ অবধি করতে পারে না। সেদিনের পর আর অনুপমার সাথে এমদাদুলের দেখা হয়নি, কিন্তু কারো মন থেকে কেউ সরাতে পারছে না। অনুপমা এই 7 দিনে একবারও বাড়ির বাইরে বের হয়নি। বাড়ির কারো সাথে খুব একটা কথাও হয়নি। সারাক্ষণ এমদাদুলের চিন্তায় ছিল। মনকে কিছুতেই নিজের আয়ত্তে আনতে পারছে না। চোখের অশ্রুই তার জন্য শ্রেয়। মন খুলে তার এ কথাগুলো শোনার জন্য কেউ নেই। বাবা মায়ের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। পাছে তারা আবার প্রশ্ন করে বসে, যদি আপনাকে যে আমি ভালোবাসি, কিন্তু এ কথা প্রকাশ করে আপনাকে পাওয়ার বাসনা যে আমি কোনো মতেই মুখেও আনতে পারবো না। কেন যে আপনি আমার সামনে আসেন, আর যখনই আসেন আমাকে অস্থির করে তোলেন। আপনাকে ফিরিয়ে দেওয়া উচিত আমার। আমার স্বপ্নতেও আপনার আশা নিষেধ, কিন্তু সে কথা বলি কি করে? একটু থেমে চোখের জলটুকু মুছে আবার বলতে শুরু করে, আপনার কাজ তো মানুষের রোগ নিরাময় করা, ডাক্তার মশাই।
তবে আমার রোগ সারাতে পারলেন না কেন? জানি এবারেও আপনি নিরুত্তর থাকবেন, কিন্তু আপনার ভেতর থেকে সবটুকু যে আমাকে বের করতেই হবে। অনুপমা গায়ে ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। পথে তার আব্বার সামনে দেখা হলো। তাকে কোনো মতে কিছু বলে পাশ কাটিয়ে গেল। ইমদাদুলকে গিয়ে সেই গ্রামের বাহিরে খেতে সেচ দেওয়া মোটরের পাশে পেল। পাশের গাছের সাথে মাথা ঠেকিয়ে দৃষ্টিতে তার ধান ক্ষেতের ওপর। অনুপমা তার পেছনে গিয়ে একটা হালকা কাশি দিল। ইমদাদুল মাথা ঘুরিয়ে দেখল অনুপমাকে, সাথে সাথে উঠে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, আপনি এসেছেন? জানেন আপনার জন্য কত অপেক্ষা করেছি। আমি জানতাম আপনি আসবেন। আর যদি না আসতাম তবে? ইমদাদুল হঠাৎ কেমন শান্ত হয়ে গেল। আমি জানতাম আপনি আসবেন। কিভাবে? মন বলছিল আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আপনি তো আমার প্রেমিক নন, তাহলে কেন আসতাম? সবসময় প্রেমিকের দরকার পড়ে না ম্যাডাম। এই কদিনে আমার কথা মনে পড়েছিল। ভুলে গেলে তো মনে পড়বে। আপনি তো আমার ঠিক এখানেই ছিলেন। বুকের বাদিকে ইশারা করে এমদাদুল বলল। অনুপমা ভরা চোখে তার দিকে তাকিয়ে রইল। এমদাদুল তার এমন চাহনি দেখে মুখ ঘুরিয়ে একটু হাসল। অনুপমার বেজায় রাগ উঠল। বলল, আপনি হাসছেন কেন ডাক্তার? আমার ইচ্ছে যে তাই। অনুপমাকে চুপ করে যেতে দেখে এমদাদুল আবার প্রশ্ন করল, আজকে হঠাৎ আমার কথা মনে পড়ল কেন ম্যাডাম? কারো কথা আমার মনে পড়েনি। ভালো লাগছিল না বাড়িতে, তাই হাওয়া বদলের জন্য এসেছি। ও আচ্ছা। এমদাদুলের এমন গাছড়া কথায় অনুপমার মেজাজ খারাপ হলো। কিছু না বলেই সে বাড়ির দিকে হাঁটা ধরল। এমদাদুল একটু হেসে বলল, চলে যাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা তাহলে যান। অনুপমার এবার বেজায় রাগ উঠল। এতদিন পর তাদের দেখা, এমদাদুল তাকে পাত্তাই দিচ্ছে না। এমদাদুল এবার হেসে বলল, কেউ যদি নদী তীরে আমার সাথে হাঁটতে চায় তবে আমি বাধা দেব না। অনুপমা এবার তাড়াতাড়ি হেঁটে এসে বলল, এই যে মিস্টার, শুনুন, আপনার সাথে হাঁটতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বুঝলেন? এমদাদুল বাঁকা হেসে বলল, আমি কখন আপনাকে বললাম আমার যেতে? অনুপমা এতে ভরকাল। মেজাজ তার এমনিতেও খারাপ, তার উপর এমদাদুলের এমন খাপছাড়া কথা। তার এবার রাগে দুঃখে কান্না এসে গেল। এমদাদুলের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আপনি একটা খারাপ লোক ডাক্তার মশাই, খুবই খারাপ। খারাপ লোক হতে পারি, কিন্তু খারাপ লোক আমি নই। এমদাদুলের মুখে চাপা হাসি অনুপমার সহ্য হচ্ছে না। রাগে দিখাড়িয়ে এমদাদুলের বাহুতে দুঘা মেরে দিল। এমদাদুলের আরও হাসি পেল, সেও জোরে হেসে দিল। অনুপমা তার সাথে না পেরে উল্টো ঘুরে হাঁটা ধরল। এমদাদুল এবার পেছন থেকে হাত ধরে বলল, আসুন আমার সাথে। হাত ছাড়ুন ডাক্তার। কথাটা বলে অনুপমার মাথা নিচু হয়ে গেল। এমদাদুল পেছন থেকে তা ঠিকই উপলব্ধি করতে পেরেছে। সে তার প্রেয়সীর এমন রূপ না দেখে থাকতেই পারে না, যেহেতু সেজন্য হাতখানা না ছেড়ে সামনে আসলো। অনুপমার নিচু করে রাখা মুখটা দেখার জন্য একটু পিছিয়ে নিজের মাথাটা ঝুঁকে অনুপমার দিকে তাকালো। অনুপমা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ইমদাদুল এমন দৃশ্য দেখে জোরে হেসে দিল। তারপর হাত ধরে নদীর দিকে হাঁটতে লাগলো। অনুপমা হঠাৎ দাঁড়িয়ে গেল। ইমদাদুলের চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কি হয়েছে। বাড়ির লোক জানতে পারলে? নির্ভয়ে এমদাদুলের উত্তর, সময়টাকে উপভোগ করুন। কথাটায় কি ছিল অনুপমা জানে না, তবে পাল্টা প্রশ্ন করতে মন আর সায় দিল না। মনটাও একটু বেসামাল হতে চাচ্ছে। শখের পুরুষের সাথে উপভোগ করতে চাইছে সময়টা, তাহলে মস্তিষ্ক বাধা দেয় কি করে? নির্জন মাঠের পাশ দিয়ে বসে গেল। মোহনীয় তিতিক্ষা নদী রূপকথক অর্থে এমন নির্জন যে এখানে কাউকে মেরে ফেললেও কাকফুক্কিও টের পাবে না। অনুপমার ভয় হতে লাগলো, কিন্তু এমদাদুল আছে বলে সে ভয়কে কিছুটা জয় করেছে সে। বাড়ি থেকে এখানে আসার অনুমতি সে কখনোই পেত না, কিন্তু আজকে তার শখের পুরুষের সাথে আসার সুযোগটা কোনোভাবেই সে মিস করতে চায় না। ছোট ছোট ঘাসের ওপর তার নরম কোমল পায়ের স্পর্শে ঘাসগুলো যে আরও সজীব হয়ে উঠল। এমদাদুলের কথাতেই পায়ের জুতোগুলো খুলে হাতে নিয়েছিল অনুপমা। নয়তো এমন অপরূপ দৃশ্য দেখার সুযোগ এমদাদুলের এহ জগতে আর কখনো হতো বলে সে মনে করে না। নিজেকে মনে মনে সাধুবাদ জানায় এত বুদ্ধি তার মাথায় রাখার জন্য। আপনি কি কিছু ভাবছেন ডাক্তার? হ্যাঁ, না না, আমি আবার কি ভাববো? বাড়ি কখন যাব? আমার ওপর ভরসা করতে পারছেন না? না না, তেমন কিছু নয়।
আসলে এমন বাড়ি ছেড়ে কখনো আসিনি তো তাই। চিন্তা করবেন না, কিছুই হবে না। অনুপমা মাথা নাড়িয়ে সায় জানালো। কিছুক্ষণ দুজনে নীরব থাকলো। এমদাদুল এবার মুখ খুলল। আমাকে বিয়ে করবে অনু? অনুপমা যেন চমকে ওঠে। এমন সময় একথা সে আশা করেনি। হাত পা কাঁপছে তার। ডাক্তারকে তো সে জীবন সঙ্গী হিসেবে পেতে চায়, তবে এ যে অন্যায়, ঘোর অপরাধ। এ অপরাধের ক্ষমা তাদের দুজনেই কেউই পাবে না। অনুপমা নিজের হাত ছাড়িয়ে নিয়ে পিছন ঘুরে বলে, এ হয় না ডাক্তার। ইমদাদুল তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেও অনুপমার সামনে গিয়ে বলে, কেন বলুন আমাকে? আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি কেউই আমাদেরকে মেনে নিবে না। মানানোর দায়িত্ব আমার। যদি না মানে? পালিয়ে যাব আমরা। যাবেন তো? জীবনে তো সোজা না ডাক্তার। একজন ডাক্তার হয়ে নিজের স্ত্রীর ভরণপোষণ নেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে ম্যাডাম। অনুপমা কি করবে বুঝতে পারছে না। মন বলছে নিষিদ্ধ জিনিসটাকে আঁকড়ে বাঁচতে, কিন্তু এর পরিণতি যে ভয়াবহ তা বলার কোনো অবকাশ রাখে না। যদি একটু এমদাদুলের সঙ্গ দেয় তবে কি খুব খারাপ হবে? অনুপমা খুব কষ্টে নিজের কান্না আটকে রাখল। এমদাদুল তার হাত ধরে ভরসার ইশারা দিল, চোখ দিয়ে ইশারা করে বোঝালো একটু ভরসা রাখতে। অনুপমা এবার এক নিষিদ্ধ ইচ্ছে প্রকাশ করল, মুখ ফুটে বলেই ফেলল, ক্যান আই টাচ ইউর হেয়ার ডক্টর? এমদাদুল এবার মুচকি হেসে বলল, ইয়েস ম্যাডাম। অনুপমাও সময় নষ্ট না করে এমদাদুলের মসৃণ চুলের ভাঁজে নিজের চিকন আঙ্গুলগুলো দিয়ে গোছানো চুলগুলো এলোমেলো করে দিল, কিন্তু চোখগুলো নিচু করে রাখল সে। মুখে লাজুক হাসি বিরাজমান। সব লাজুকতা তাকে এ সময় ঘিরে ধরেছে। এমদাদুল প্রেয়সীর এমন লাজুক মুখখানি দেখে হেসে দিল। এতে যেন অনুপমাকে আরও লজ্জা ঘিরে ধরল। স্বপ্নটা ভেঙে গেল মাঝরাতে, দিশেহারা হয়ে যায়। কোনোভাবে অতীত মিশ্রিত এ স্বপ্ন সে আশা করেনি। ডুকরে কেঁদে ওঠে সে, জানে চিৎকার দিলে সবাই জেগে যাবে, আবার তাকে নিয়ে অস্থির হয়ে পড়বে। তাই বদ্ধরুমে চাপা কান্নাই তার জন্য সঠিক। আজকে আবারও অভির পরিবারের লোকজন আসবে। অভির খালারা নাকি একবার অনিমাকে দেখতে চায়। তাদের এমন আচরণ একদমই পছন্দ হলো না অনুপমার। যদি তাদের পছন্দ হয়ে থাকে তবে বলে দিবে, আর যদি না হয় তবে সেটাও বলে দিবে। তাদের মেয়ের বা বাড়ির কি কোনো সম্মান নেই নাকি? বড় ভাইকে বলতে ঘরের বাহিরে পা রাখল, কিন্তু যেতেই শুনতে পেল বোকার মতো তার ভাই তাদের আসতে বলছে। কিছু কিছু সময় তার ভাইয়ের এমন বোকামির জন্য মেজাজ গরম হয়ে যায়। এদিকে অনিমা নিজের ঘরে বসে কেঁদে অস্থির। কোনোভাবেই সে অভির মুখোমুখি হবে না। কি করবে বুঝতে পারছে না। কোনোভাবে ফোন তুলে মাহিরকে কল দিল। মাহির, মাহির মাত্র বাসা থেকে বের হলো, অনিমার ফোন পেয়ে দাঁড়িয়ে গেল। অস্থির হয়ে বলল, কি হয়েছে জান? মাহির আজকে আবার ওই অভিরা বসবে আমায় দেখতে। আপনি কিছু করুন মাহির। মাহির রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কিছু না বলে ফোন কেটে আকাশকে ফোন দিল। অনেকে নিয়ে এখনই বাসা থেকে বের হ, বিয়ে করব। কি মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা ঠিকই আছে, তোর বাড়ির লোকের মাথা ঠিক নেই। তারা প্রতিদিন অনেকে দিয়ে জোকের সাজিয়ে বাইরের মানুষের সামনে বসিয়ে মজা নিচ্ছে। দেখ, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। কোনো বোঝাবুঝির দরকার নেই। ওকে আজকে আমি বিয়ে করব। তুই যদি নিয়ে আসিস তো ভালো, নয়তো আমি ওকে সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে আসবো। পাগল হয়ে গেছিস তুই? শোন, আর কিছু বলতে না দিয়েই মাহির ফোন কেটে দিল। তারপর মীরাকে ফোন দিল। হ্যাঁ বলো। যেখানে থাকিস না কেন, এখনই অনিতের বাসায় গিয়ে ওকে নিয়ে কাজ অফিস আসবে। কি বলছো? মাথায় ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোকে যা বলা হয়েছে তা কর। ফোন কেটে মনে মনে বলল, অভি অভি অভি, আজকে হবে তোর জীবনের শেষ দিন। আজকের পর তোর এমন অবস্থা করব যে এই মাহিরের জানের দিকে তাকাতে 1000 বার ভাববে। অনি, অনি কই তুই? মীরা অনিমার বাড়িতে গিয়ে অনিমাকে ডাকলো। মাসুমা বেগম কিচেন থেকে বেরিয়ে এসে বলল, এ কি মা, অনেকে ডাকছো কেন? ওর সাথে একটু কাজ ছিল আন্টি। ও কি বাসায় নেই? হ্যাঁ আছে তো, আজকে মেহমান আসবে। আর দেখো, মেয়েটা সে সকাল থেকে দরজা বন্ধ করে আছে। ওকে গিয়ে একটু বোঝাও মা। মেহমান কার আন্টি? মাসুমা বেগম একটু হেসে বলল, ও, তোমাকে তো বলা হয়নি। ওকে দেখতে এসেছিল কয়েকদিন আগে, আজকে আবার তারাই আসবে। বারবার কেন আসছে তারা আন্টি? এতে তো হতে পারে অনিমা অপমানিত বোধ করছে। মাসুমা বেগমের কথাটা জুৎসই মনে হলো না। তারপরও বলল, ওদের সারা জীবনের ব্যাপার,
একটু জানাশোনার দরকার আছে, বোঝই তো। মীরা বুঝলো এদের যত বোঝা কাজে আসবে না, তাই একটা হাসি দিয়ে অনিমার ঘরের দিকে গেল। দেখলো দরজা বন্ধ। হালকা টোকা দিয়ে বলল, দরজা খোল অনি, আমি মীরা। সাথে সাথে দরজা খুলে গেল। মীরা তাড়াতাড়ি ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। অনিমার কাছে গিয়ে বলল, কি অবস্থা করেছিস নিজের? কেঁদে কেঁদে বলল, আমি বিয়ে করবো না মীরা। করতে হবে না, রেডি হয়ে চল আমার সাথে। কোথায়? চল না, গেলেই দেখতে পাবি। তারপর একটু রেডি হয়ে বেরিয়ে গেল। করিডোরে অনুপমার সাথে দেখা, দুজনেই চমকে গেল। অনুপমা ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ তোমরা দুজন? অনিমা কিছু বলবে তখনই মীরা তার হাত চেপে বলে, আসলে আন্টি বলল যে অনেক আজকে দেখতে আসবে। রুমে গিয়ে দেখি অনেক চোখ মুখের অবস্থা খুবই খারাপ। চোখের ডার্ক সার্কেলে পড়ে গিয়েছে, ফেসে সানটেন আছে। তো আমি ভাবলাম একটু পার্লারে নিয়ে যাই, যদি অনুমতি দিন তো। অনুপমা একটু সন্দিহান চোখে তাকালো, কিন্তু তারপরও যাওয়ার অনুমতি দিল। অনিমার মধ্যে কোনো তাড়াহুড়ো দেখা গেল না, কিন্তু মীরা খুবই এক্সাইটেড। অনিমাকে তাড়াতাড়ি করে বাড়ির বাইরে নিয়ে গেল। বাইরে এসে দেখলো আকাশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এমনভাবে চেয়ে আছে যেন সে এসবের জন্য প্রস্তুত ছিল। ইশারায় দুজনকে গাড়িতে উঠতে বলল। তারাও লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে চেপে বসল। ওপর থেকে অনুপমা সবই দেখল। আকাশ আছে দেখে একটু নিশ্চিত হলো, কিন্তু মনের কুডাকটা বড্ড জ্বালাচ্ছে। মন বলছে কি একটা হবে যেন। এদেরকে যে বাধা দিবে তারও উপায় নেই, কি বলে বাধা দিবে। ইতোমধ্যে গাড়ি বেরিয়ে গেল। অনুপমা ওদের দিকে চেয়ে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে তারা সবাই ঠিক থাকে যেন। গাড়ি এসে থামে কাজী অফিসের সামনে। মাহির আগে থেকেই ছিল। আকাশের সামনে মাহির অনিমা একটু ঘাবড়ে গেল। মাহির অনিমার হাত ধরে বলল, আমার সাথে চলো। অনিমা বাধা দিয়ে বলল, আপনি কাজী অফিসের ভেতর গিয়ে কি করবেন? ডোন্ট সে দ্যাট আপনি বিয়ে করতে এসেছেন আর আমি তার সাক্ষী। এমন কথা শুনে মাহিরের মাথায় যেন আগুন ধরে গেল। মীরা আর আকাশ জোরে জোরে হেসে দিল। তোরা হাসছিস কেন? মীরা কোনোভাবে মুখ চেপে অনিমাকে থামতে বলল, কিন্তু সে তো সেই কথা ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় থামছে। অজ্ঞতা মাহির আর কোনো উপায় না পেয়ে অনিমাকে পাজা কোলে তুলে নিল। অনিমার তো চোখ কপালে ওঠার উপক্রম। কি করছেন আপনি? ভাইয়া আছে, নামান আমায় প্লিজ। থাকুক। গম্ভীর মুখে বলে হাঁটা দিল। আকাশ আর মীরাও ওদের পেছন পেছন আসলো। অফিস কক্ষে নিয়ে নামিয়ে দিল। বুক অবধি সাদা দাড়ি, মাথায় আবার সাদা টুপি। তার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কাঁচাপাকা চুলওয়ালা সাহেব। তাকে দেখে অনিমার মাথায় প্রশ্ন আসলো, এখানে কার বিয়ে হবে? তোমার আর আমার। মাহিরের ভাবলেশীন উত্তর। অনিমা চমকে উঠল, সাথে সাথে বলে দিল, কখনোই না, আমি আপনাকে এই মুহূর্তে বিয়ে করব না। কেন করবে না? আমার দোষটা কি বলো? আপনি বুঝতে পারছেন না মাহির। বাবা মা, বিশেষ করে মামনিকে এতে ঠকানো হবে। আমি আমি ওদের বিশ্বাস ভাঙতে পারবো না। ভাইয়া তুমি বোঝো না ওনাকে একটু। আকাশের দিকে তাকিয়ে বললে সেও মাহিরকে কিছু বলে না। অনিমার হাত ধরে বলে, বাবা মা মামুনিকে আমি বোঝাবো, তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া, তুমি আমার বড় ভাই, তুমি আমায় একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছ। মাহির এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অনিমাকে টান দিয়ে নিজের কাছে টেনে বলল, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? এখন তো অভিকে পেয়েছ, আমাকে ভালো লাগবে কেন? ওর মতো কারি টাকা তো আমার নেই, তাই না? মুখ সামনে কথা বলুন। আপনি খুব ভালো করেই জানেন আমার এসব অর্থ সম্পদের প্রতি কোনো বিন্দুমাত্র লোভ নেই। শাট আপ, জাস্ট শাট আপ। চুপচাপ বিয়ে করে নাও, নয়তো আমার থেকে কেউ খারাপ হবে না, বলে দিলাম। অনিমার এবার কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। আকাশকে বারবার বলছে মাহিরকে বোঝাতে, কিন্তু সে তো কিছুই করছে না, কারণ সে জানে অনিমার জন্য অভির ছায়াও ভয়ানক। বাবা মাকে সে সামলে নিবে, কিন্তু তাদের ক্ষণিকের আনন্দের জন্য পুরো পরিবার শেষ হয়ে যেতে পারে না। এর মধ্যে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। অনিমা কোনোভাবেই মাহির বা আকাশকে বোঝাতে পারেনি। বিয়ের পর তারা দুজন দুজনকে মালা পরিয়ে দিল। মাহির সাথে সাথে অনিমাকে জড়িয়ে ধরল। অনিমার কান্না তো থামছে না। মাহিরের বুকে কিলঘুষি দিয়ে বলল, মামনি আমায় ক্ষমা করবে না মাহির, আমাদের কখনো মেনে নেবে না। তাদের অভিশাপে শেষ হয়ে যাব আমরা। আকাশের চোখেও পানি এসে গেল। এরপর থেকে তার বোন আর তার কাছে থাকবে না। চোখের পানি লুকাতে ওখান থেকে চলে গেল ওরা। মাহিরও তার পিছু পিছু গেল, পেছন থেকে কাঁধে হাত রাখল।
আকাশ সামনে টেনে জড়িয়ে ধরে কেঁদে দিল। ও আমাকে মাফ করবে না মীরা। আমার যে এছাড়া কিছু করার ছিল না। আমি জানি না আমি বাসার সবাইকে কিভাবে বোঝাবো। আপনি চিন্তা করবেন না প্লিজ, মাহির ভাইয়া সব সামলে নেবে। অভির বাড়ির লোকেরা সবাই চলে এসেছে, কিন্তু অনিমার এখনও আসার নাম নেই। মাসুমা বেগমের খুব টেনশন হচ্ছে। মেহমানরা বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তারা নানান তালবাহানা দিয়ে তাদের ব্যস্ত রাখছে। কিছু সময় পর কলিং বেল বেজে উঠল। মাসুমা বেগম ভাবলো ওরা এসেছে, তাই তাড়াতাড়ি করে দরজা খুলতে গেল। দরজার ওপাশে অনিমাকে না দেখে হতাশ হলো। আরও অবাক হলো আকাশ একা এসেছে দেখে, কারণ অনুপমা নাকি দেখেছে অনিমার সাথে আকাশ ছিল। সাথে সাথে প্রশ্ন করল, তুমি একা কেন? অনিমা কোথায়? আকাশ কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। মাসুমা বেগম পেছনে তাকিয়ে দেখলো মীরা দাঁড়িয়ে আছে অসহায় মুখ করে। এবার তিনি একটু অবাক হলেন। আকাশকে সরিয়ে মীরার কাছে গিয়ে বলল, এ কি মা, তুমি একা কেন? আমার অনেক কোথায়? মীরাও কিছু বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো বলছো না কেন? অনি তো তোমার সাথে গিয়েছিল তাই না? জি আন্টি। তাহলে কথা বলছো না কেন? তারপর হঠাৎ পেছনে তাকিয়ে দেখে অনিমার সাথে মাহির হাত ধরে গেট পেরিয়ে ভেতরে আসছে। অনিমা কেমন অনুভূতি শূন্য হয়ে আছে। কাছে গিয়ে বলল, এ কে অনি, তোমার এই অবস্থা কেন? আর এই ছেলে, তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? বাড়িতে মেহমান আছে, ওকে দেখতে আসলো। তারা দেখলে কি হবে বুঝতে পারছো? আমার মেয়ের চরিত্রের দাগ লাগবে। ছাড়ো বলছে ওর হাত। সাথে সাথে মাহিরের থেকে অনিমার হাত ছাড়াতে নিলে মাহির আরও শক্ত করে চেপে ধরে। মাসুমা বেগম এবার বেজায় রাগ করল। আকাশ, তুই কিছু বলছিস না কেন? এই ছেলে কে? এত সাহস হয় কি করে? আকাশ এবার নিজে গিয়ে মাকে ওদের থেকে সরালো। মা মা ঠান্ডা হও তুমি। ওর নাম মাহির। ওর সাথে তোমার অনির বিয়ে হয়েছে, তোমার একমাত্র জামাই। মাসুমা বেগমের মাথায় বজ্রপাত হলো যেন। এবার দুনিয়া যেন তার চারপাশে ঘুরতে শুরু করলো। আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? এসব কেমন কথা? আকাশ আবারও মাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে উল্টো কিছু বোঝাতেই পারছে না। এরপর আরমান শেখকে ডাকতে শুরু করে। ও আকাশের বাবা, কোথায় আপনি? দেখে যান, আমাদের সর্বনাশ হয়ে গেল। তার চিৎকারে অনুপমা আর আরমান শেখ বেরিয়ে এসেছে। গেস্টদের বলে এসেছে আপনারা বসুন, আমরা দেখছি। তাই তারাও আর আসেনি। বাইরে এসে মাসুমা বেগমকে এমন বিলাপ করতে দেখে তাদের কপালে ভাঁজ পড়ল। একটু সাইডে দেখে অনিমা মাহিরের হাত ধরে পুপিয়ে কাঁদছে। তারা অবাক হলো। অনুপমার কাছে মাহিরকে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। আরমান শেখ মাসুমা বেগমের কাছে গিয়ে বলল, তুমি এমন চেঁচাচ্ছ কেন? বাসায় যে গেস্ট আছে তাকে ভুলে গিয়েছো? মাহিরের দিকে তাকিয়ে বলে, আর তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? আমি ওকে বিয়ে করেছি আঙ্কেল। আরমান শেখের পায়ের রক্ত মাথায় উঠল। সাথে সাথে মাহিরের গালে দিল এক চড়। ফাজলামি পেয়েছো বেয়াদব ছেলে? মাহির সত্যি বলছে বাবা। আরমান শেখ অবাক হয়ে আকাশের দিকে তাকালো। এসব কে বলছো তুমি আকাশ? যা সত্যি তাই। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর তুমি অনির বিয়ে ঠিক করেছিলে, তাই ওরা বিয়ে করেছে। আর তুমি দাঁড়িয়ে দিলে সেটা দেখছো? আকাশ কিছু না বলে চুপ করে রইল। এর মধ্যে দরজার দিক থেকে হাততালির আওয়াজ আসলো। সবাই তাকিয়ে দেখলো অভি দরজায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সামনে আগাতে আগাতে বলল, বাহ, আপনারা তো দেখছি পুরো পরিবারটাই একটা ফ্রড। আমাদেরকে এখানে আশা দিয়ে রেখে আপনার মেয়ে অন্য একজন জুটিয়ে বিয়ে করে নিয়েছে। আর কত টাকা লাগতো আমাকে বলতো, আমি দিয়ে দিতাম। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তার নাক বরাবর এক ঘুষি পড়তে দেরি হলো না। কোনো মতে তাকিয়ে দেখলো মাহির তার সামনে দাঁড়িয়ে আছে। মাহির ওর শার্টের কলার ধরে উঠে বাড়ির ভেতরে নিয়ে গেল। টি টেবিলের ওপরে ফেললে সেটা একেবারে ভেঙে যায়। অভির শরীরের বিভিন্ন জায়গায় কাজ ঢুকে গিয়েছে। তার মা ক্লারা সবাই আতঙ্কিত হয়ে গেল। মাহিরকে ধমকাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তারা দেখে নিবে কাদের ছেলের গায়ে হাত তুলল, এত বড় সাহস কোথা থেকে আসলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের একটা কথাও মাহির কানে নিচ্ছে না। সে মনের ইচ্ছে মতো মেরে যাচ্ছে। অভির অবস্থা খুবই করুণ। এই মুহূর্তে তাকে হসপিটালে না নিয়ে গেলে তাকে বাঁচানো যাবে না, এমন অবস্থা। অভির কলার ধরে উঠিয়ে আরমান শেখের পায়ের কাছে ফেলে বলল, এমন ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, যার আগে আরও 2টা বউ আছে এবং 3টে ছেলে মেয়ের বাপ। ওদেরকে এতিম করে দিয়ে এখন আপনার মেয়ের কাছে এসছে।
এমন ছেলের সাথে আপনি অনিমার বিয়ে দিবেন, তাই তো? সাথে সাথে অভির বুকে জোরে লাথি দিল। সে ছিটকে দূরে গিয়ে পড়ল। অভির মা খালারা সবাই মাহিরের কথা শুনে থেমে গেল। সবার হাঁ হুতাশ বন্ধ হয়ে গেল। তারা কখনো ভাবেনি এমন কিছু সবার সামনে আসবে। আসলে যে তারা পুরো ধ্বংস হয়ে যাবে। মাহির অভিকে টেনে তুলে আবারও আরমান শেখের সামনে এনে বলল, এমন ছেলের সাথে আদরের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, যে প্রথমবার কথা বলে আপনার মেয়ের শরীরের দিকে তাকায়, চোখ দিয়ে অনেকে গিলে খায়। অনিমা আর সহ্য করতে পারল না, সাথে সাথে কান চেপে ধরল। মাহির আবারও অভির মুখে এক পাঞ্চ দেয়, আবারও অভিকে উঠিয়ে বলে, এমন ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন, যাদের ভাইয়ের একটা চরের জন্য আপনার মেয়ের জীবনকে নরক বানাবে, তার সাথে? অভিকে লাথি দিয়ে সরিয়ে চিৎকার দিয়ে বলে, কি হলো বলুন? আরমান শেখের মুখে কোনো কথা নেই, সে শুধু মাহিরকে দেখছে। এদিকে অভির শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, তার পুরো শরীর রক্তে ভরে গিয়েছে। মাহির এবার অভির মা খালার দিকে তাকিয়ে বলে, আপনারা এখন এখান থেকে যাবেন নাকি আপনাদের মেয়েদের বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটের ভিডিও ভাইরাল করব? তারা সবাই ভয় পেয়ে গেল। অভিকে তাড়াতাড়ি করে টেনে তাদের গাড়িতে করে নিয়ে গেল। মাহির এবার শান্ত হয়ে হাত পা ছড়িয়ে সোফায় বসল। হাতে শরীরে অভির রক্ত লেগে আছে, যা তাকে আরও বিরক্ত করছে। কোনো দ্বিধা ছাড়াই অনিমাকে বলল, অনি, পানি দাও, আই এম সো টায়ার্ড। অনিমা সবার সামনে একটু লজ্জা পেল, আবার কিছু বলে ফেলার আগেই দৌড়ে কিচেনে চলে গেল। আকাশ আর মীরা মুখ টিপে হাসছে। আরমান শেখ সেই তখন থেকে মাহিরের দিকে তাকিয়ে আছে। অনুপমারও একই অবস্থা। মাসুমা বেগম সেই কখন থেকে গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। অনিমা দৌড়ে পানি নিয়ে আসলো। মাহির একটানে সব শেষ করল। কারো দিকে না তাকিয়ে সোজা আরমান শেখের দিকে তাকিয়ে বলল, আমি মাহির তালুকদার, বাবা মহিব তালুকদার। আর কি জানবেন আঙ্কেল? আরমান শেখ এবার চমকে উঠল। এমন কিছু হবে তা কখনো আশা করেনি। মাহিরের সামনে গিয়ে তার কলার ধরে টেনে দুই গালে দুই থাপ্পড় দিয়ে বলল, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাও। মনের উপর কারো জোর নেই আঙ্কেল, তা আপনি ভালো করেই জানেন। অনেকে কোনবারের মেয়ে তা জেনে আমার কোনো লাভ নেই। আমি অনেকে ভালোবাসি, ব্যাস আমার জন্য এটুকুই এনাফ। একটু থেমে আবার বলে, অনেক কোনবারের মেয়ে তা আপনি খুব ভালো করে জানেন আঙ্কেল। আরমান শেখ চমকে গেলেন। মাহিরের সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না, কিন্তু অনুপমার কেমন মাহিরকে সন্দেহ হচ্ছে। মাহিরের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাকে কোথাও দেখেছি? মাহির অনুপমার কথায় চমৎকার একটা হাসি দিল, হেসেই উত্তর দিল, হয়তো দেখেছেন, আবার হয়তো না। মাহিরের এত রহস্য করে কথা বলা অনুপমার পছন্দ হচ্ছে না। মাহির এবার উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের বাড়ির মেয়ে এখন থেকে আমার বউ, আমাদের বাড়ির বউ, তাই তাকে আমি নিয়ে যাচ্ছি। অনুপমা দৃঢ় কণ্ঠে বলল, কোনো বেকার ছেলের কাছে মেয়েকে কখনো আমরা পাঠাবো না। মাহির হেসে উত্তর দিল, হ্যাঁ, ডাক্তারি পাশ করে ঘুরে বেড়ানো ছেলের সাথে ঠিকই দিতেন। অনুপমার কথাটায় একটা ধাক্কা লাগলো। সে মাহিরের দিকে কড়া চোখে তাকালো। মাহিরের কাছে গিয়ে বলল, সত্যি করে বলো তুমি কে? ওয়েট, এত তাড়াহুড়ো কিসের? আস্তে আস্তে সব জানতে পারবেন। অনিমার দিকে তাকিয়ে বলল, অনি, কাম ফাস্ট, বাড়িতে মা আমাদের জন্য অপেক্ষা করছে। আরমান শেখ রেগে বলল, এই বিয়ে আমি মানি না। এটা কোনো বিয়ে নয়, বিয়ে দুই পরিবারের সম্মতিতে হয়। বিয়ে দুটি মানুষের হয়, তাদের মনে মনে মিলে গেলে হয়। আপনি ভুল বলেন আঙ্কেল। অনেক কোথাও যাবে না মাহির, বিশেষ করে তোমাদের বাড়িতে তো ও যাবেই না। অনেক যাবে আঙ্কেল, আমার সাথে আমার বাড়িতে থাকবে, তার শ্বশুর বাড়িতে, তার নিজের বাড়িতে থাকবে। অনেক সুরক্ষার পুরো দায়িত্ব আমার উপর ভরসা করুন প্লিজ। আকাশ এবার এগিয়ে এসে বলল, মাহিরকে ভরসা করো বাবা, ও আমাদের প্রিন্সেসের কিছুই হতে দিবে না। আরমান শেখ ছল ছল চোখে বলল, ওরা ওকে মেরে ফেলবে আকাশ। মাসুমা বেগম আর অনুপমার বুক ধক করে উঠল। কাছে গিয়ে বলল, কি বলছেন এসব? হ্যাঁ, এসব কেমন কথা ভাইয়া? মাহির এবার আরমান শেখের হাত ধরে বলল, আপনার মেয়ের পুরো দায়িত্ব আমার উপর আঙ্কেল, একটু ভরসা রাখুন। যদি অনির গায়ে একটা টোকাও লাগে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব। মাহিরের কথায় আরমান শেখ ভরসা পায়। অনিমাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং সাথে তাদের সম্পর্কও মেনে নেয়। বাবা মা মামুনি ভাইয়ের থেকে বিদায় নিয়ে অনিমার শ্বশুরবাড়ির দিকে রওনা হয়। তালুকদার ম্যানশনে দাঁড়িয়ে আছে মাহির, অনিমা। মাহিরের মধ্যে ভীতির কোনো চিহ্ন নেই। সে খুব মন দিয়ে ফোন টিপছে।
অনিমা ভয়ে মাহিরের দিকে তাকিয়ে দেখল সে খুব বিন্দাসই আছে। এতে তার রাগ তরতর করে বেড়ে গেল। এর মধ্যে মাইমুনা খানম চলে আসলো, হাসি মুখে ওদেরকে বরণ করলো। অনিমাকে হাত ধরে ভেতরে নিয়ে মাহিরকে ঠেলে দরজা বাহিরে রেখে দুম করে দরজা বন্ধ করে দিল। মাহির অনিমা দুজনেই হাঁ হয়ে রইল। অনিমা অসহায় মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজার ওপাশ থেকে মাহির দরজা ধাক্কাচ্ছে। মা, হচ্ছেটা কি? আমাকে কেন বের করে দিলে? আজ থেকে তুই বাড়ির বাইরে থাকবি বেয়াদব ছেলে। আমি আবার কি করলাম? কি করেছিস তুই জানিস না তাই না? একে তো আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, আর তার আগে যা করেছিস তার সবই একজন আমাকে বলেছে। মা, তামাশা করো না, আমাকে ওর বউয়ের কাছে যেতে দাও। অনিমা মাহিরের কথা শুনে হাঁ হয়ে আছে। একবার দরজার দিকে তাকিয়ে আবার মাইমুনা খানমের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। মাহিরের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করল। তুই টায়ার্ড থাকলে বাগানে গিয়ে ঘুমা, তারপরও বাড়িতে ঢুকতে পারবি না। কিন্তু কেন, সেটা তো আগে বলো। মনে করে দেখ। মাহিরকে বাইরে রেখে মাইমুনা খানম অনিমার হাত ধরে তার দিকে তাকিয়ে একটা হাসি দিল। অনিমার সব ভয় যেন এতেই কেটে গেল। সে ভেবেছিল মাহিরের পরিবার তাকে মেনে নিবে না, কিন্তু তার উল্টো হলো। মাহিরের মা তাকে খুব সুন্দর করে ট্রিট করছে। অনিমাকে মাহিরের রুমে বসিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। দুই হাতে 10-12টা শাড়ি নিয়ে এলো। অনিমা তাকে এমন দেখে চমকে গেল। উঠে দাঁড়িয়ে বলল, আপনি এতগুলো শাড়ি কেন এনেছেন? শোনো মেয়ের কথা, আজকে থেকে মা বলবে, বুঝলে? অনিমা মাথা নাড়িয়ে সম্মতি দিল। মাইমুনা খানম নিজে একটার পর একটা শাড়ি অনিমার গায়ে দিচ্ছে আর ফেলে দিচ্ছে। মা, কি করছেন আপনি? একটাও না, তোমার উপর একটাও ভালো লাগছে না। দাঁড়াও, এই লাল শাড়িটা গায়ে জড়াও। শরীরের ওপর ফেলে বলল। বাহ, এটাই ঠিক আছে, এটা পরিয়ে দেই। তারপর মাইমুনা খানম নিজেই অনিমাকে শাড়িটা গুছিয়ে পরিয়ে দিলেন। আবার নিজে সাজিয়েও দিলেন। ঠোঁটে একটু লিপস্টিক, কানে ছোট দুল, হাতে চুড়ি, শেষে সাজ। নিজেই আবার খুশিতে গদগদ করে বলল, বাহ, একদম পারফেক্ট। অনিমাও তার দিকে তাকিয়ে হেসে দিল। শাশুড়িরা এমন সুইট হয় তার জানা ছিল না। সে ভাবল বাংলা সিনেমার মতো শাশুড়ি হবে তার। কিন্তু মাহিরের কথা মনে আসতেই তার মুখটা পাংশুটে হয়ে গেল। কোনো মতে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, মা, আপনার ছেলে? মাইমুনা খানম অনিমার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। একটু গম্ভীর কণ্ঠে বলল, ওর কথা মুখেও আনবে না। ওর ব্যবস্থা ওর বাপ দিয়ে করাবো। বাপ যেমন, ছেলেও তেমন। অনিমা তখন অবাক হয়ে প্রশ্ন করল, কেন? আপনারা কি আমাকে মেনে নেবেন না? মাইমুনা খানম চোখ বড় করে বলল, ও মা, এ কেমন কথা? এমন কথা মুখেও আনবে না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আর আমার কথাই শেষ কথা। আর শোনো, আজকে রাতে ওর চাচ্চু আসবে। সে আসলে আর কোনো চিন্তা নেই, সেই সব হ্যান্ডেল করে নেবে। আচ্ছা। মাইমুনা খানম অনিমাকে নিয়েই চলে গেল নিচে। একসাথে মিলে নাকি দুজনে রাতের খাবার রেডি করবে। এর মধ্যে মাইমুনা খানমের ফোনে একটা কল এলো। রিসিভ করেই বলল, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আর তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আরে হ্যাঁ বাবা, আমি সব খেয়াল রাখবো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা রাখছি, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। হাসি মুখে ফোন রেখে অনিমার দিকে একটু তাকিয়ে একটু ভেবাচাকা খেয়ে গেল। একটা চাপা হাসি দিয়ে বলল, ও, আসলে আমার বোন ফ্রান্স থেকে ফোন করেছিল, তোমাদের বিয়ের কথা বলেছিলাম তাই। আপনারা আগে থেকেই জানতেন? মাইমুনা খানম এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে কোনো মতে বলল, ওই আসলে আমার বোন ফ্রান্স থেকে ফোন করলো, তোমাদের বিয়ের কথা বলেছিলাম তাই। ও আচ্ছা। তারপর দুজনে কিচেনে গেল। কিছু সময়ের মধ্যেই দুজনে খুব ভাব হয়ে গেল। অনিমারও ভয় কেটে গেল। এটা কি হলো? আম্মু আমাকে বাসায় ঢুকতে দিল না। কিছুক্ষণ থেকে আকাশ আর মীরার হাসি থামছে না। তারা দুজনেই হাসতে হাসতে বেঞ্চের ওপর গড়াগড়ি খায়। পার্কের বেঞ্চে বসে আছে তিনজন। বেচারা মাহির বিয়ে করে বউকে এক মুহূর্তের জন্যও কাছে পায়নি। এখানে তার মা ভিলেনের ভূমিকা পালন করলো, আর তার সাথে এই দুজন মজা নিচ্ছে। এটা তার একদম ভালো লাগছে না। এদেরকে নিজের অসহায়ত্ব বলতে এসেছে, আর এরা তাকে মজা করার খোরাক বানাচ্ছে। ভাই, তোরা তো হাসছিস কেন? এখানে আমি আমার প্রবলেমে আছে, আর তোরা আমাকে নিয়ে মজা করছিস? কয়েক ঘন্টা হলে বিয়ে করেছে, এখনো বউয়ের চেহারাও দেখতে পেলাম না। এতে যেন ওদের হাসি আরও বেড়ে গেল। মীরা কোনোভাবে নিজেকে সামলে বলল,
দেখো, যা হয়েছে সেটাই ঠিক আছে, তুমি এটাই ডিজার্ভ করো। আগে সেটা বল, আম্মু জানো কি করে আগের কথা? মীরা এবার একটা বাঁকা হাসি দিয়ে মাহিরের দিকে তাকিয়ে আছে। ডোন্ট সে দ্যাট, তুই সব বলেছিস। হ্যাঁ, আমি তো সব বলেছি। কে? মাহির অবিশ্বাস্য চাহনিতে মীরার দিকে তাকিয়ে আছে। মীরাও আগের কথা বলতে লাগলো, ফ্ল্যাশব্যাক। হ্যালো বড় আম্মু। কে মিহি? তুই কেমন আছিস? বাসায় কবে ফিরবি মা? মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ফেরা না ফেরে কিছু হবে না বড় আম্মু, একটা কথা বলতে ফোন দিলাম। ভাইয়া বিয়ে করেছে, মেয়েটাকে নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না, কিন্তু তার সাথে সে কি করেছে জানো? তোমার ছেলে বাজি ধরে তার সাথে রিলেশনশিপে গিয়েছিল, নিজের নাম পরিচয় গোপন করে। তার জন্য বেচারির কত কাঁদতে হয়েছে তুমি জানো? একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু তোমার নিষ্ঠুর ছেলে তা পাত্তাই দিল না, উল্টো আরও কাঁদালো। এখন তুমিই বলো বড় আম্মু, তার কি কোনো শাস্তি হবে না? তোমার ছেলের বউ তো পুরো স্বামী ভক্ত, সে তো কিছুই করবে না, যা করে তোমাকেই করতে হবে। একসাথে সমস্ত কথা শেষ করে মীরা শ্বাস টানল। মাইমুনা খানম এদিকে রেগে ফেটে পড়েছে, রাগী কণ্ঠে বলল। মিহি, ফোন কাট তুই, বাকিটা আমি দেখে নিচ্ছি। মীরা বুঝল কাজ হয়ে গিয়েছে, তাই একটা শয়তানি হাসি দিয়ে ফোন কেটে দিল। বর্তমান মাহির সবটা শুনে ঠাস করে মাটিতে বসে পড়ে। তার যে কী অবস্থা হবে তা সে ঠিকই বুঝতে পারছে। আকাশকে বলল, দোস্ত, পানি দে। ভাই, ঠান্ডা পানি নাকি গরম পানি? মাহির হতাশ হয়ে তার দিকে তাকিয়ে বলল, কিছু দিতে হবে না ছাগল। আচ্ছা চল, বাড়িতে চল। গিয়ে দরকার নেই, বউকে পাবো না। মীরা আর আকাশ নিজেদের আর আটকে রাখতে পারল না, হাসতে হাসতে একজনের ওপর অন্যজন পড়ছে। না হেসে বুদ্ধিতে ছাগলের দল। মীরা সাহস নিয়ে বলল। আমি একটা বুদ্ধি দিতে পারি। মাহির দুহাত জোর করে বলল, থাক বোন, আর দরকার নেই। আগে তো শোনো। আচ্ছা বল। তুমি রুমের বারান্দা দিয়ে রাতে ঢুকে যেও, আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে। আর অনি তো রাতে নিজের রুমেই আসবে, বড় আম্মু তো ওকে সারা রাত নিজের কাছে নিয়ে ঘুমাবে না। মাহিরের চোখ জলজল করে উঠল। হা হুতাশে তার মাথায় এসব আগে আসেনি। রাত 10টা বাজে। মাইমুনা খানমের সাথে সময় কাটিয়ে অনিমা নিজের রুমে এসে বসে রইল। আজকে থেকে সে মাহিরের বউ, ভাবতেই তার ভীষণ লজ্জা লাগছে। যার স্বপ্ন সে কত আগে থেকে দেখত তা আজকে পূরণ হলো। এরপর তাদের ছোট্ট একটা সংসার হবে। এসব ভাবতে ভাবতে অনিমার গাল ব্লাশ করলো। সাদা গালগুলো লাল টুকটুকে হয়ে গিয়েছে। বারান্দায় কিছু পড়ার শব্দে পেছনে ঘুরে তাকালো, দেখলো মাহির দাঁড়িয়ে আছে। মাহিরকে দেখে তার আরও লজ্জা লাগছে। অনিমার এমন অবস্থা দেখে মাহির মুচকি হাসল। রুমের দিকে এগিয়ে গেল, অনিমার হাত টেনে তাকে নিজের দিকে টেনে নিল, বলল, আমার কথা ভাবছিলে জান? অনিমা মাথা নিচু করে দুদিকে নাড়িয়ে না জানালো। মিথ্যে কেন বলছো? অনিমা কিছু না বলে মাহিরের সাথে মিশে আছে। মাহির কোনো কিছু না বললে সোফায় বসে অনিমাকে নিজের ওপর বসিয়ে সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আই লাভ ইউ জান। অনিমা এখনও চুপ। মাইমুনা খানম দরজার ওপাশে দাঁড়িয়ে অনিমাকে ডাক দিল। নতুন বউ, একটু প্রাইভেসি দরকার। কিন্তু তিনি জানেন না মাহির রুমে আছে। মায়ের ডাক শুনে দুজনে দুদিকে সরে গেল। আসুন আম্মু। তিনি রুমের মধ্যে ঢুকে গেল। রুমে ঢুকে তার চোখ চড়ক গাছ। মাহিরকে সে কোনোভাবে আশা করেনি, কারণ তাকে সে মেইন ডোর দিয়ে ঢুকতেও দেখেনি। অথচ মাহির মনের সুখে রুমে বসে ফোন টিপছে। তুমি তুমি এখানে কোথা থেকে আসলে? আমার বাড়ি আমি যেভাবে ঢুকি তোমায় কেন বলবো? ওকে, আমিও অনিমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তোমার বাবা তো আজকে রাতে বাড়ি ফিরবে না। মাহির জোরে চিৎকার দিয়ে বলল। না। বাকি দুজন হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। মাইমুনা খানম গরম চোখ করে মাহিরের দিকে তাকিয়ে আছে। অনিমার দিকে তাকিয়ে বলল, বৌমা চলো, তুমি তোমার চাচা শ্বশুর এসেছে, তার সাথে দেখা করবে। মাহির কেমন অস্থির হয়ে তাকিয়ে আছে। এমন কিছু হবে তা সে জানতো না। সে জানতো তার চাচ্চু আরও পরে আসবে, কিন্তু আজকে কেন? সে দৌড়ে ড্রয়িং রুমে চলে গেল। অনিমা তার এমন দৌড়ের কিছুই বুঝল না। মাইমুনা খানম অনিমার মাথায় শাড়ির আঁচল দিয়ে তার সাথে নিয়ে গেল। ড্রয়িং রুমে এক মধ্যবয়স্ক ভদ্রলোক বসে আছে। আদরের ভাতিজার সাথে হেসে কথা বলছে। কতদিন পর তার চেনা পরিবারের কাছে ফিরেছে সে। চোখে মুখে এক আলাদা উচ্ছ্বাস, তা তার চেহারার উজ্জ্বলতাই দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নামা শাড়ি পরা অল্প বয়স্ক মেয়ের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল।
তার কেমন শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। তার চোখকে কেমন বিশ্বাস করতেই পারছে না। মাহির উঠে অনিমার দু কাঁধে হাত রেখে বলল, অনি, এ হচ্ছে আমার একমাত্র চাচু, ডক্টর এমদাদুল তালুকদার। আর ও হচ্ছে অনুপমা। মাহিরের চাচু মুখে মামুনির নাম শুনে অনিমা অবাকই হলো, হেসেই উত্তর দিল, এটা তো আমার মামুনির নাম, আপনি চেনেন তাকে? এমদাদুলের বিস্ময় যে কাটছেই না। কোনোভাবে সে দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। এক গোলক ধাঁধায় আটকে গেছে সে। সব কিছু যে এক জায়গায় থেমে গেছে। সে প্রশ্নের উত্তরটাও সে কারো কাছে পাবে বলে মনে হয় না। কী বা জিজ্ঞেস করবে তাদের? কার কাছে মিলবে এর ধাঁধার উত্তর? একমাত্র এই মেয়েই পারে তাকে এত বড় সত্যের মুখোমুখি করতে। কিন্তু কি বলে জিজ্ঞেস করবে? যদি ভুল বোঝে, অপমান করে, তাকে ছোট করে? একটু দাম্ভিকতা সাথে নিজেকে মনে মনে শাসিয়ে জানানো না, অমন হাঁটুর বয়সী মেয়ের সাথে কেন সেধে অপমানিত হতে যাবে? একটু ভাবার পর মনে পড়ে মাহিরের মতো ছেলের বউ তো এত রুড হবে না যে বড়দের সম্মান করতে জানবে না। মনে মনে আবার বলে, এবাড়ির ছেলেরা বউদের কন্ট্রোল করতে জানে। মাহিরে ডাকে, তার ঘর ভাঙ্গে। চাচু, কি ভাবছো তুমি? কই না তো কিছু না। আসলে একটা নতুন রোগ হয়েছে বুঝলি, মাঝে মাঝে হারিয়ে যাই অন্য জগতে। আচ্ছা শোনো না, বাবা যদি ঝামেলা করে তখন কি হবে? ঝামেলা করবে মানে? সে এখনো জানেই না। না, জানো না। একটা কথা বলে রাখলাম চাচ্ছ, যদি তোমার ভাইয়ের কথা এমন অনেক কষ্ট পায়, তবে পুরো বাড়ি আমি আগুন জ্বালিয়ে দেব। এমদাদুল কিছুটা ভরকালো, কিন্তু সাথে সাথে আবার শব্দ করে হেসে দিল। আমার ভাতিজা দেখছি বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছে একদিনেই। তো কি করব, একমাত্র বউ আমার। বউয়ের জন্য পাগল না হলে সে পুরুষকে কাপুরুষ বলে। মাহির উঠে চলে গেল, কিন্তু এমদাদুল সেদিকে কোনো খেয়াল নেই। তার কানে বাজতে থাকলো। এমদাদুলের মনে মনে তাচ্ছিল্য করে বলে, কাপুরুষ? নিজের মাথা নিজেই নাড়িয়ে তার কথায় সায় জানালো। এমদাদুলের সাথে কথা বলে অনিমা ঘরে এসে বসে থাকলো। মাহির দরজায় এসে দেখল তার বউও গভীর চিন্তায় আছে। মাহির এক লাফে বিছানায় উঠে অনিমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। অনিমা হকচকিয়ে গেল, ঘাবড়ে বলল, কি করছেন আপনি? কেউ এসে পড়বে। আমার পরিবারের লোকজন এমন না যে বিবাহিত কাপলদের উইদাউট পারমিশন রুমে ঢুকে যাবে। আচ্ছা, আপনার চাচু মামুনির নাম কি করে জানি? মাহির এমন কিছুর জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত রেখেছিল। আগেই ঠিক করে রেখেছে উত্তর কি হবে। কথাগুলো মনে মনে গুছিয়ে বলতে শুরু করে। হয়তো তারা আগে থেকে দুজন দুজনকে চেনে, বা ক্লাসমেটও হতে পারে। এটা নিয়ে এত ভাবার কি আছে? মাহিরের কথায় অনিমার অস্থিরতা কেটে যায়। মুস্কি হেসে সায় জানায়, তারপর আবারও বলে, আচ্ছা, মামুনিকে আমি জিজ্ঞেস করে দেখবো পরে। না। মাহির চিৎকার দিয়ে অনিমার কোল থেকে মাথা তুলে রাগী চোখে অনিমার দিকে তাকায়। অনিমাও একটু ভয় পায়, নিজেকে ভয়ের রেশ থেকে কাটিয়ে বলে, আপনি এমন কেন করছেন? তারা দুজন ফ্রেন্ড, তাদের দেখা হলে তারা কতটা খুশি হবে আপনি জানেন। মাহির এক শ্বাসে বলে দেয়, দেখো, তারা দুজন ফ্রেন্ড, অনেকদিন দেখা হয়নি। তারা দুজন দুজনের কাছে স্পেশাল, রাইট? তাই তাদের দেখাটাও হবে স্পেশালভাবে। আমরা সারপ্রাইজ দেব তাদের, কেমন? অনিমার আইডিয়াটা পছন্দ হলো। সে হেসে সম্মতি জানালো। আবারও প্রশ্ন করলো, আপনার বাবা কি আমার মেনে নেবে মাহি? অনিমা ভয়েতে ভয়েতে প্রশ্ন করলো। এমন প্রশ্নে মাহিরের ভুরু কুঁচকে এলো। বাবা মেনে নেবে না মানে কি? না, মানে আসলাম থেকে যে তাকে দেখলাম না, বাসায়ও আসলো না। আপনি কি তখন আমাকে বাসায় রেখে? চুপ। মাহিরের এমন ধমকে অনিমার চোখে পানি চলে আসলো। অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, শোনো, আমার বাবা মেনে নেবে না এই কথা মাথাতে আনবে না। তিনি তোমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসবে, সেটা তোমাকে নিজের কাজ দিয়ে বুঝিয়ে দেবে, মুখে বলবে না। তাই এমন কথা মাথাতে আনবে না। অনিমা মাথা নাড়িয়ে জানায় সে বুঝতে পেরেছে। মুনা, মুনা কোথায় তুমি? তোমার গুণধর ছেলে কোথায়? এত বড় সাহস সে পেল কোথায়? এমদাদুল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এ কি ভাই, তোমার না সকালে আসার কথা ছিল? তাহলে? হ্যাঁ, এমন খবরেই না শুনে থাকা যায়? তুই বাড়িতে কখন আসলি? একবার জানালিও না। এতদিন পর ভাইকে দেখে জড়িয়ে ধরল। মাইমুনা খানম কিচেন থেকে বেরিয়ে আসলো। এসেই দুই ভাইয়ের এমন মধুর মুহূর্ত দেখল। মুহিব তালুকদারের চোখের পানি অতি গোপনে মুছে বললেন, মুনা, দেখেছো, ছোট সাহেব তো এখনো ইয়াং আছে, বিয়ে কিন্তু দেওয়া যায় এখনো।
কি যে বলো না তুমি ভাই। দুজনে জোরে হেসে দিল। মুহিব তালুকদার আবারও বলে, কোথায়? ছেলে আর ছেলের বউ কোথায়? দেখো মেয়েটার সাথে কোনো চিৎকার করবে না বা কিছু বলবে না। তোমার ছেলে কিন্তু চাচাকে বলে দিয়েছে বাড়িতে আগুন লাগিয়ে দিবে। মাহির অনিমা ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাদের সব কিছুই শুনেছে। মাহির পুরো মুড নিয়ে দাঁড়িয়ে আছে। অনিমা শ্বশুরের দিকে তাকিয়ে সাহস করে তার সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে সালাম করল। মুহিব তালুকদার এতক্ষণ তাদের খেয়াল করেনি। পায়ে হাত পড়তেই কিছুটা অবাক হলো। ততক্ষণে অনিমার কাজও শেষ। সে ভয়ে ভয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। মুহিব তালুকদার কিছু না বলে মাথায় হাত দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এমদাদুল আর মাইমুনা উচ্চস্বরে হেসে দিল, কারণ এতক্ষণ মুহিব তালুকদার খুবই হম্বিতম্বি করছিলেন, কিন্তু এখন সব থেমে গিয়েছে। মাইমুনা খানম অনিমাকে ধরে বলে, দেখলে ছোট ভাই এতক্ষণ কত রাগ দেখালো, কিন্তু বৌমার মুখ দেখে সব শেষ। হ্যাঁ তাই তো ভাবি, সব রাগ শেষ। অনিমা মাহিরের দিকে তাকালে সে সবার আড়ালে এক চোখ মেরে দেয়। এতে অনিমা ভরকে যায়। অনিমা তাড়াতাড়ি করে তার দিক থেকে নজর সরিয়ে নেয়। এ লোকের দিকে তাকাতেই তার জন্য বিপদের। ভাই, অনেক শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা বলবে না? তাদেরকে তো দাওয়াত দিয়ে একবেলা ভাত খাওয়াতে হবে, আর ওদের বিষয়ে কথা বলা উচিত। নয়তো তারা বুঝবে অনিমার বাবা মা পরিবার পরিজন কিছুই নেই। রাতের খাবারের ডাইনিংয়ে সবাই একসাথে হলো। খাবারের মধ্যে অনুপমার এমন কথায় আকাশ আর আরমান শেখের খাওয়া বন্ধ হয়ে যায়। এমন কথা যে উঠবে তা তারা জানতো না, কিন্তু সেই সময়টা তারা কিভাবে ফেস করবে তাদের সেই চিন্তায় ফেটে যাচ্ছে। আকাশ বলল, মামুনি চিন্তা করো না, সব হবে। ওদের দিকটাও একটু সামলাতে দাও। হ্যাঁ তাও তো। আচ্ছা, ওরা অনেকে মেনে নিবে তো? যদি কষ্ট দেয় তখন কি হবে? মামুনি, তুমি শুধু শুধু চিন্তা করছো। মাহির থাকতে অনির কেউ কিছু করতে পারবে না। তাই যেন হয়। মাসুমা বেগম বলে উঠল, অনির মতো মেয়েকে কষ্ট দেওয়ার কথা তারা মাথাতেও আনবে না। এত ভেবো না অনুপমা। সকলের কথায় সায় জানিয়ে অনুপমা খাওয়ায় মন দিল, কিন্তু মন তার মানছে না। একবার যদি কল করে কথা বলা যেত তাহলে অস্থিরতাটা কমতো। আকাশ হয়তো অনুপমার মনের কথা বুঝতে পারল, তাই বলল, খাওয়া শেষ করো মামুনি, তারপর মাহিরের ফোনে কল করে দেব, ওদের সাথে কথা বলে নিবে। ব্যাস অনুপমার অস্থিরতা কেটে চেহারায় সেই আগের চিরচেনা হাসিটা ফিরে এলো। আকাশও তার দিকে তাকিয়ে মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। সে খুব ভালো করেই জানে কোন রোগের কোন ঔষধ। খাওয়া শেষ করে সাথে সাথে মাহিরের নাম্বারে কল লাগালো আকাশ। কে রে, কেমন আছিস? আছি ভালোই। বোন কেমন আছে? আছে সে ভালো। কথা বলবি? হ্যাঁ, না মানে মামুনি কথা বলবে। মাহির মুচকি হেসে বলল। ওয়েট, অনেকে দিচ্ছে। মাহির ফোনটা অনিমাকে দিয়ে জানালো অনুপমা কথা বলবে। অনিমাও হেসে ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ মামনি বলো, কি করছো? খেয়েছো তুমি? আম্মা, তুমি কেমন আছো? ওরা তোমাকে মেনে নিয়েছে তো? কোনো সমস্যা হয়নি তো? কখনো কোনো সমস্যা হলে তুমি সাথে সাথে আমাকে বলবে, কেমন? অনিমা হেসে বলল, আরে আস্তে আস্তে প্রশ্ন করো, এত প্রশ্নের উত্তর দিব কখন? আর হ্যাঁ, সবাই আমাকে আপন করে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। ওরা বাড়ির প্রত্যেকটা মানুষ বেশ ভালো। প্লিজ বেশি টেনশন করো না, অসুস্থ হয়ে পড়বে তো। অনুপমার মুখে হাসি ফুটে উঠল। বলল, আম্মা, তোমার খুশিতেই আমার খুশি। তুমি ভালো থাকলে আমার আর কিছুই চাই না। আচ্ছা শোনো, সবার সাথে মিলেমিশে থাকবে। কখনো কারো মনে ব্যথা দিয়ে কিছু বলবে না। আচ্ছা মামনি। তবে রাখি আম্মা। হ্যাঁ, বাবা মায়ের কি খবর? তারা কি এখনো রেগে আছে আমার উপর? না না আম্মা, কেউ তোমার ওপর রাগ করে নেই। তুমি তো আমাদের প্রিন্সেস, তোমার ওপর কি রাগ করে থাকা যায় বলো? এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা। ফোন কেটে মাহিরের কাছে ফোন ফেরত দেওয়া হলো। অনিমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি। মাহির প্রশ্ন করল, কে ম্যাডাম, বেশ খুশি মনে হচ্ছে। হ্যাঁ মামনি, আর ভাইয়ার সাথে কথা বলে আমার মন এমনিতেও চেঞ্জ হয়ে যায়। মাহির এবার হেসেই দিল। দরজার ওপাশ থেকে এতক্ষণ অনিমার ফোনে কথা বলার সব কিছুই একজন শুনে নিয়েছে। না অপর প্রান্তের অনুপমার কথা শুনতে পায়নি, তবে অদৃশ্য এক টানে কেন যেন দাঁড়িয়ে সব শুনল। এত বছর পরে আবারও প্রেয়সীর মিহি কণ্ঠ শোনার আকুল আবেদন মনের কোণেই পড়ে রইল। শীতের সকালে কারোরই বিছানা ছেড়ে উঠতে মন চায় না, কিন্তু বাঁচার তাগিদে উঠে কর্মক্ষেত্রে ঠিকই চলে যেতে হয়। ছুটির দিন হলে তো
আর কর্মজীবন মানুষগুলো আরও অলস হয়ে পড়ে। অনিমার একটু লেট করে ঘুম ভাঙল। শ্বশুরবাড়িতে প্রথম দিনই লেট। মা জানলে নিশ্চিত আস্ত রাখবে না। পাশে তাকিয়ে দেখল মাহির তার থেকে বেশ খানিকটা দূরে শুয়ে আছে। অনিমার অনুমতি ছাড়া তার ধারে কাছেও আসেনি। আগের কথা জিজ্ঞেস করলে বলেছে তখন হারিয়ে যাওয়ার ভয় ছিল, এখন নেই। অনিমা উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে যায়। ড্রয়িং রুমে মুহিব তালুকদার বসে সকালের নিউজ পেপার পড়ছে। অনিমা তাকে এঁটো মুখেই সালাম দিল, কিন্তু সে গম্ভীর স্বরে সালামের জবাব দিল। অনিমা এতে কষ্ট পেল একটু, তাই ওখান থেকে সরে কিচেনে চলে গেল। দেখল সাহায্যকারী মেয়েটা নীলুর সাথে মাইমুনা খানমও কাজ করছে, কথা বলছে। অনিমাকে দেখে তিনি এক চমৎকার হাসি দিল, এগিয়ে বলল, তুমি উঠে গিয়েছো মা? মাহির কোথায়? ওঠেনি? না মা, আমিও ডাকিনি। আচ্ছা বসো তুমি এখানে, আমার হাতের কাজ শেষ হলে ওকে ডেকে দিব। আচ্ছা। তারা কথা বলতে বলতে হাতের কাজ শেষ করলো। অপরদিকে মাহির তার বাবার সামনে রাগী মুডে বসে আছে। তার সোজাসুজি বসে পেপার পড়ছে মুহিব তালুকদার। সে মাহিরের দিকে ফিরেও তাকাচ্ছে না। মাহিরের এবার মেজাজ গরম হচ্ছে। উঠে গিয়ে বাবার হাত থেকে নিউজ পেপারটা রেখে পাশে ফেলে দিল। তারপর বলল, অনির সাথে এমন করলে কেন? কেমন করলাম? অনির সাথে কথা বলে সবাই মুখটা এমন গোমরা করে রেখেছিল কেন? তোমার জন্য ওর চেহারা দেখতে কেমন হয়েছে তুমি জানো? ও কত কষ্ট পেয়েছে তুমি জানো? তা জেনে আমি কি করব? তোমার বউ, তুমি জানবে, আমাকে এসব বলতে আসবে না। লিসেন বাবা, তোমার জন্য অনেক একটুও কষ্ট পেলে তোমার এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব, বলে দিলাম। আমি আমার টাকায় এই বাড়ি বানিয়েছি, তোমার এসব ফালতু কথা আমাকে শোনাতে আসবে না। মাহির পাশের টি টেবিলের ওপরে রাখা পেপার ওয়েটটা ছুঁড়ে মারল। মুহিব তালুকদারের অপোজিটে এক বড় অ্যাকোরিয়ামের দুপুর। সাথে সাথে সেটা ভেঙে টুকরো হয়ে পড়ে পানি মাছ সব পড়ে যায়। মাছগুলো পানি ছাড়া লাফাতে থাকে। মুহিব তালুকদার তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ এই মাছ অ্যাকোরিয়ামের মাহিরের খুব শখের ছিল। তিনি বিস্ময় চোখে ফিরে মাহিরের দিকে তাকায়। মাহির রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই শখের মাছের এই দশা হলে বাড়ির কি হবে? এ বাড়িতে তোর একদমই পছন্দ না। ভাঙ্গার শব্দে অনিমা মাইমুন্না ডাইনিংয়ে চলে এলো। এসে দেখলো মাহির সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে, আর পুরো রুম পানিতে ভরে গিয়েছে। নীলু বলে উঠল, হায় হায় ভাবি, এটা কি হলো? মাহির ভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিসটা কে ভেঙে ফেললো? যাও মা, ঘরে যাও, দেখো মাহিরের কি কি লাগে। কিন্তু এইসব ওসব নীলু দেখে নেবে, তুমি যাও। অনিমা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। এদিকে নীলু এসব ঠিক করতে লাগলো। মাহির দেয়াল ধরে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে শ্বাস টানছে। অনিমা দৌড়ে চলে আসলো, বলল, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? মাহির আর কিছু বলতে না দিয়ে অনিমাকে টেনে সামনে এনে জড়িয়ে ধরল। চোখ বুজে থাকলো। অনিমা আবারও বলছে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আমাকে ডাকি? কিছু করা লাগবে না, শান্ত এইভাবে থাকো। অনিমা কিছু না বলে অমনই পড়ে থাকলো। মাহির আবার বলতে শুরু করলো, যে যাই বলুক তুমি সেসব মাথাতেও ঢোকাবে না। তুমি আমার হাত ধরে এই বাড়ির ভেতরে পা দিয়েছ, আমার হাত ধরে বের হবে। মাঝখানে যা হোক সেসব ইগনোর করবে। কখনো আমাদের এই টনটনি সংসার ফেলে যাবে না বা ভাঙার চেষ্টা করবে না। তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না অনি, এ আমি বলে রাখলাম। কথা দাও আমাকে। অনিমা মুচকি হেসে বলল, কথা দিলাম, কিন্তু আপনার হয়ে শ্, কোনো কথা না, সময়টা উপভোগ করো। অনিমাও আর কথা বাড়ালো না। শেখ বাড়িতে রান্নাবান্নার ধুম পড়েছে। নতুন জামাই আসছে বলে কথা। মাসুমা বেগম অনুপমার হাত যেন ফাঁকুই হচ্ছে না। একটার পর একটা রান্না করে যাচ্ছে। রোস্ট, পোলাও, কোরমা, জর্দা, গরু, খাসি, কাবাব, 5 পদের মাছ, ফিরনি, জর্দা, নিজেদের হাতে তৈরি মিষ্টি, সন্দেশ, নানা পদের পিঠা। দুজনের শ্বাস নেওয়ার সময়টুকু নেই। দুজনে হাঁপিয়ে গিয়েছে। দুজন কাজের লোক থাকলেও তাদের দিয়ে জামাইয়ের খাবার রান্না করাবে না। দুপুরের দিকে ওরা চলে আসবে। আরমান শেখের আদেশ, জামাই আসার আগে রান্না শেষ করতে হবে। জামাইয়ের সামনে রান্না নিয়ে ব্যস্ততা দেখানো যাবে না। এদিকে অনিমা আর মাহিরও রেডি। মাইমুনা খানমকে আগেই জানানো হয়েছে, সেও দ্বিমত করেনি। অনিমারও বেরিয়ে গেল। যাওয়ার আগে এক কাহিনী হলো। ওরা রেডি হয়ে নামতেই ড্রয়িং রুমে দেখলো মুহিব তালুকদার, মাইমুনা খানম, এমদাদুল বসে আছে। মাহির সরাসরি তার মাকে গিয়ে বলল, মা আমরা আসছি। আচ্ছা সাবধানে যাও। অনিমার দিকে তাকিয়ে বলল,
সাবধানে যাও মা, সুস্থভাবে আবার বাড়িতে ফিরে এসো। অনিমা তার দিকে মুচকি হেসে তাকে সালাম করল। মহিব তালুকদারের কাছে গিয়ে সালাম করতে নিলে সে সরে যায় এবং মাথায় হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, সাবধানে যেও। মাহিরের তাতে মাথা গরম হয়। এমদাদুল বা মাইমুনা খানম এমনটা হবে বুঝতে পারেননি। তারাও অবাক হয়। অনিমারও একটু দুঃখ পায়। সে বুঝতে পারে মহিব তালুকদার এখনও তাকে মেনে নিতে পারেনি। মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে আছে। তার ভীষণ কান্না পাচ্ছে। মাহির হাত টেনে ধরে কাছে টেনে নিয়ে বলে, কষ্ট পেও না জান। যে সম্মান নিতে জানে তাকে দিতে হয়, যে জানে না তাকে দিতে নেই। অনিমার হাত টানতে টানতে নিয়ে গেল। পেছনে রয়ে গেল মহিব তালুকদারের রাগী চেহারা। দেখলে দেখলে মুনা, তোমার ছেলে কি বলে গেল আমাকে? ওইটুকুনি মেয়ের সামনে আমাকে কিভাবে অপমান করলো। মাইমুনা খানম কিছু না বলে মুখ ঘুচিয়ে চলে গেল। মহিব তালুকদার অবাক হয়ে তাকালো। মাইমুনা খানমের থেকে পাত্তা না পেয়ে ভাইয়ের কাছে গেল। এমদাদ, তুই তো কিছু বল। কি বলবো ভাই, তুমি বললে ওইটুকুন মেয়ে, আবার তুমি তাকে কষ্টও দাও। এ কেমন বিচার? মেয়েটা নিজের বাবাকে ছেড়ে তোমার বাড়িতে তোমাকে বাবা মেনে থাকছে, সেখানে তুমি তার খেয়াল রাখতে পারছো না। কি জবাব দিবে তুমি তাদের? নাকি তুমিও তোমার বাবার মতো একজন স্বৈরাচার হতে চাচ্ছ? এমদাদ, মহিব তালুকদার বিস্ময় নিয়ে বললেন। তিনি কল্পনাতেও আনেননি এই জীবনে তাকে এমন কথা শুনতে হবে। এমদাদুল আবারও বলল, কেন করছো এমন ভাই? মেয়েটাকে দেখো, কত মায়াময়ী চেহারা, তোমাকে কত সম্মান করে, শ্রদ্ধা করে, অথচ তুমি তার সাথে এমন আচরণ করছো। তোমার সন্তানদের সাথে এমন করবে বলে তুমি গ্রাম ছেড়েছিলে? মহিব তালুকদার বুঝতে পারছেন না এদের কি দিয়ে বোঝাবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, তোরা কেন বুঝতে চাইছিস না? ওর পরিবার আমাদেরকে শেষ করে দেবে। মাহির এমন মেয়েকে বউ করে আনবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। তার থেকে বস্তির একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো, তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম। এখন এই কাঁটা আমার গলায় বিঁধে আছে, না পারছি গিলতে, না পারছি উপড়ে ফেলতে। ভাই মুখ সামলে কথা বলো, এ আমি বলে দিলাম, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অনিমা, মাকে নিয়ে তোমার মুখে একটাও যেন কথা না শুনি। এটাই যেন প্রথম আর এটাই যেন শেষ হয়। মহিব তালুকদার ভাষা হারিয়ে ফেললেন ভাইয়ের এমন রিয়াকশনে।